আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের তারেক রহমানের তথ্য উপদেষ্টা বা ওই ধরনের কিছু জাহেদুর রহমান, তাকে কালকে ঢুকতে দেওয়া হয়নি ভারতে। এখন এই খবরটা আমি জানতাম না। কাল গভীর রাতে আমার বাংলাদেশি বন্ধু তিনি SMS করে রেখে দিয়েছিলেন। সকালবেলা উঠে আমি হাতরাতে আমি একটি কাগজের বিমানবন্দর করেসপন্ডেন্টকে যোগাযোগ করলাম। তিনি বললেন যে হ্যাঁ, এরকম খবর হয়েছে। এখন খবরটা আরো গভীরে গেলে এটা বোঝা যাবে যে জাহেদুর রহমানের বিরুদ্ধে একটা বড় সড়ো গন্ডগোলের কোন রকম একটা ইঙ্গিত আছে। তিনি সম্ভবত, নিশ্চিত করতে পারেনি আমার বন্ধুটি, সম্ভবত তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে এসেছিলেন। এখন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যারা ট্রাভেল করে তাদের কখনো কোনো দেশ আটকায় না। ভারতবর্ষ তো আটকাবেই না, কারণ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা আলাদা রকমের সম্পর্ক রয়েছে। সরি। তো তাহলে জাহেদুর রহমানকে আটকালো কেন? কাগজে, আপনাদের কাগজে কি বেরিয়েছে না বেরিয়েছে আমি সকালবেলায় 10টার সময়, আমি এখন তো ভিডিওটা করছি, এখন আমি তো জানতে পারিনি। আপনাদের কাগজ তো আমার এখানে আসে না। ওই আমি যখনই অনলাইনে যখনই আমি ট্রাই করি তখনই দেখায় ভেরিফাইং দেখিয়ে গোল করে 2-3 মিনিট দেখিয়ে তারপরে ডিনাইড করে দেয়। তার মানে ভারতে দেখতে দেবে না। সে সমকাল হোক, প্রথম আলো হোক, কালের কণ্ঠ হোক, কালের কণ্ঠটা মাঝে মাঝে পাওয়া যায়। তো যাই হোক, এখন সেই বন্ধুটি আমায় বললেন যে তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কারণ প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রকের উপদেষ্টা, তার তো একটা সম্মান আছে, তিনি ওখানে ছিলেন। এখন যেটা জানা যাচ্ছে ভাষা সেটা হচ্ছে ভারত একটা অর্গানাইজ করেছে ইন্ডিয়ান ওশান রিং সামিট বলে কিছু একটা আছে বোধহয়। যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়তে বাংলাদেশকে যুক্ত করা হয়, তারই একটা কোনো সামিট রয়েছে। সেই সামিটে যোগ দেওয়ার জন্য তিনি দিল্লি এসেছিলেন। এবার দিল্লি বিমানবন্দরে নেমেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, সত্যি মিথ্যে আমি কোনোদিনই দাবি করব না, ওই সংবাদদাতা, তিনি একটি প্রতিষ্ঠিত কাগজের সংবাদদাতা, তার নামটা বললে পরে মুশকিল আছে, সে আইডেন্টিফাইড হয়ে যাবে যে আমাকে খবর পাচার করছে, তাই নাম বলছি না। তো সে তো এখনো চাকরি করে। তো যখন ইমিগ্রেশনে যায় তখন তার পাসপোর্ট দেখে তখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একটা পর্বে যখন তাকে বলা হয় আপনি একটু পাশের ঘরে আসুন, উনি তখন অস্বীকার করেন। উনি বলেন যা জিজ্ঞাসা করার এখানে করুন, পাশের ঘরে কেন? না, আপনার কাছ থেকে কিছু নির্দিষ্ট তথ্য আমাদের জানার আছে। জাহিদুর রহমান বলেছেন আমি তো ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আমি ট্রাভেল করছি, তাহলে কেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে? আমি তো কোনো অপরাধী নই, আমি তো কোনো খুন জখম বা আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তখন এই গোপ ধরে বসে থাকে আমাদের ইমিগ্রেশন অফিসাররা। যখন কথাবার্তা যখন উনি একেবারে চরমে উঠেছে, তখন ইমিগ্রেশন অফিসাররা, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট উনি নিয়ে গেছেন, তাই কূটনৈতিক পাসপোর্টে এন্ট্রি ডিনাইড লেখা যায় না। ইমিগ্রেশনের যে কম্পিউটার আছে সেখানে লাল ঢেনা মেরে দিয়েছে, মেরে দিয়ে বলেছে ফিরে যান।
আপনাকে ভারতে ঢুকতে দেবো না। এখন যখন এই কাণ্ড চলছে, তখন রিয়াজ হামিদুল্লাহ খবর পেয়ে গেছেন, কারণ জাহিদুর রহমান তখন রিয়াজ হামিদুল্লাহকে ফোন করে দিয়েছে। রিয়াজ হামিদুল্লাহ তখন ছুটতে ছুটতে, আমি বাংলাদেশ হাই কমিশনার নিজের পরিচয় দিয়ে ছুটতে ছুটতে তিনি আসেন। তখন উনি বলেন যে আমাদের কাছে কিছু নির্দিষ্ট তথ্য আছে ওনার বিরুদ্ধে, সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা ওনার এন্ট্রিটা ডিনায়েড করছি, মানে এন্ট্রি করতেই দেবো না আর কি। আমাদের যে এন্ট্রি ডিনাইড যে লিস্টটা আছে তার মধ্যে ওনার নাম রয়েছে। এবার কিছু জানতে হলে আপনি নয়াদিল্লিতে, মানে আমাদের যে বিদেশ মন্ত্রক আছে সেখানে আপনি যোগাযোগ করুন। তারা যদি এখান থেকে পারমিশন দেন তাহলে আমরা ঢুকতে দেব। এই নিয়ে চরম কথা কাটাকাটি হয়। তারপর রিয়াজ হামিদুল্লাহ এক সময়তে হস্তক্ষেপ করে বলেন যে আপনি চলে যান, আপনি ফিরতি প্লেনে আপনি ঢাকা ফিরে যান, কারণ একবার যখন এন্ট্রি ডিনাইড হয়ে গেছে তখন আর নতুন করে কিছু করার নেই। এরপরে আমি দেখছি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলে যে কেন এটা হলো, কোন রকম ভুল টুল হলো কিনা, এইসব কথাবার্তা হয়েছে। তারপরে জাহিদুর রহমান ফিরে এসছেন। এখন ঢাকায় ফিরেছেন কি কোথায় ফিরেছেন তা আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মানে সকাল 10টা অবধি আমি যে এখন খবর করছি, কারণ আমি বেরিয়ে যাব, আজ আমার কলেজে ক্লাস আছে, তাই ভিডিওটা করে আপলোড করে বেরিয়ে যাব টাইম লাইনে দিয়ে। তো এই কথা যখন বলা হয়েছে তখন গজগজ করতে করতে উনি ফিরে এসছেন। আমার যেটা মনে হচ্ছে, মানে আমার যে সংবাদদাতা মুন্দুটি, তিনিও যা বললেন, এনার বিরুদ্ধে ভারত বিরোধী প্রচুর কথাবার্তা উনি বলেছেন, এবং শেখ হাসিনা উৎখাতের পেছনে এনার একটা বড় অবদান রয়েছে। আমি একবার আপনাদের ভিডিওতে বলেছিলাম যে যত মুড়োগুলো দেখা যাচ্ছে না, সব কিন্তু ছবি তুলে রাখা হচ্ছে এবং সব নাম কালেক্ট করে রাখা হচ্ছে। এই একটাও ভারতে এন্ট্রি পাবে না। যারা রাস্তায় নেমেছিল, বিপ্লব করেছিল, হ্যাঁ, ওই স্বৈরাচার দূর করেছিল, তারা একটাও ভারতে এন্ট্রি পাবে না। দেখুন আমার কথা সত্য হলো কিনা। ভারতে কিন্তু উনি এন্ট্রি পেলেন না। এইবারে দেখা যাক রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারে কিনা। তবে আমার মনে হয় এই যে এনাকে ফিরিয়ে দেওয়া, তথ্য উপদেষ্টাকে যে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু তারেক রহমানের গালে কষিয়ে একটা চড় মারা। তোমার মন্ত্রকের উপদেষ্টাকে যদি আমি দেশে না ঢুকতে দিই তাহলে সেটা কিভাবে দেখা হবে? গালে চড় মারার সামিল তো, চড়টাই মারলো। এইবার তুই কার কাঁধে গিয়ে কাঁধে মাথা রেখে কাঁদবি, তুই কাঁদবে যা। তার মানে এখান থেকে স্পষ্ট হচ্ছে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটার লেভেলটা কোন জায়গায় গিয়ে এখন পৌঁছেছে। আমি বলি না, সম্পর্কের লেভেলটা এখন চায়ের তলানিতে এসে থেকেছে। এখন আমার মনে হচ্ছে কাপ উপর করে দিয়ে তলানি যেটুকু ছিল সেটুকুও বোধহয় ফেলে দেওয়া হচ্ছে। এটা তার একটা নমুনা, ছোট নমুনা। এখন তারপরে কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে। আগামীকাল আজকে মানে রাত্রিবেলা আমি কলেজ থেকে ফিরে এসে, ইউনিভার্সিটি থেকে ফিরে এসে আমি খবর পাবো। তখন যদি সেরকম ডেভেলপমেন্ট থাকে আমি আপনাদের জন্য আবার ভিডিও করব। ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দিল্লির বিরুদ্ধে সারাদিন নামে বেনামে হুমকি ধামকি দিবেন, ভারতকে বিচ্ছিন্ন করতে চাইবেন,
কথায় কথায়, আর দিল্লি আপনাকে স্বাগত জানাবে এটা ভাবার তো কোনো কারণ নেই, তাই না? তবুও দিল্লি কারিনা কায়সার সহ পুলিশ হত্যাকারী মাহাদিকে পর্যন্ত দিল্লিতে ঢুকতে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে কেন দিল্লি বিমানবন্দরে এতটা প্রশ্নের মুখোমুখি হতে হলো, সেটা নিয়েই আজকের আয়োজন। কি নাটক হলো দিল্লির বিমানবন্দরে? ঘটনাটা যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল এবং উদ্বেগজনক। আর সেই উদ্বেগটা ভারতকে নিয়ে নয়, উদ্বেগটা হলো বাংলাদেশের একজন সরকারি উপদেষ্টার আচরণ এবং উদ্দেশ্য নিয়ে। দিল্লি থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশি কূটনীতিক জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে ডাক্তার জাহিদুর রহমান যে আচরণ করেছেন তা কোনোভাবেই একজন রাজনৈতিক নেতা, কূটনৈতিক অথবা পেশাদার কর্মকর্তার আচরণ ছিল না। এবং তার পর্যবেক্ষণ আরো ভয়াবহ। ডাক্তার জাহিদুর রহমান সম্ভবত ইচ্ছাকৃতভাবেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়া দিল্লি বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের ঝামেলা তৈরি করতে চেয়েছিলেন, যাতে দেশে ফিরে তার ভারত বিরোধী অনুসারীদের কাছে এই বয়ান তিনি ছড়িয়ে দিতে পারেন যে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় না, বাংলাদেশ চায় কিন্তু ভারত চায় না। এই যে অভিযোগ, এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে এটা কেবল একজন উপদেষ্টার ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা হলো দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে ইচ্ছাকৃতভাবে নষ্ট করার একটি পরিকল্পিত অপচেষ্টা। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে নিজের দেশের বিদেশ নীতিকে সচেতনভাবে ক্ষতিগ্রস্ত করার এর চেয়ে বড় উদাহরণ কমই দেখা যায়। আর ভারতের সঙ্গে এরকম ক্যাচাল বাঁধিয়ে এই জাহিদুরদের কি লাভ বলুন তো? পুরো ঘটনা কি ঘটেছে সেটা এখনো কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয়নি, না ঢাকার পক্ষ থেকে না দিল্লির পক্ষ থেকে। কিন্তু যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে ছবিটা মোটামুটি স্পষ্ট। একাধিক নির্ভরযোগ্য সূত্র স্পষ্ট করছে বা নিশ্চিত করছে যে ভারতীয় কর্তৃপক্ষ ডক্টর জাহেদের সঙ্গে কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ করেনি। পরিচয় যাচাইয়ের পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, এমনকি তাকে ভেতরে আসার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি নিজেই ভারতে ঢুকতে অস্বীকার করেন এবং অন্য একটি দেশ হয়ে দেশে ফিরে আসেন। CNN নিউজ 18 জানাচ্ছে তার নাম আগে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক লিস্ট থেকে সরানো হলেও ইমিগ্রেশন ওয়াচ লিস্টে থেকে যাওয়ার কারণে প্রাথমিক জটিলতা তৈরি হয়েছিল, যা একটি প্রশাসনিক ব্যত্যয়, কোনো ষড়যন্ত্র, কোনো হয়রানি নয়। আপনার মতো আমার মনেও এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো ডাক্তার জাহিদুরের কূটনৈতিক পাসপোর্টটি আসলে কোথায় ছিল? প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সরকারি উপদেষ্টা সরকারি সফরে গিয়েছেন সাধারণ সবুজ পাসপোর্টে। তারেক রহমানের সরকার গঠনের পর 4 মাসের বেশি সময় কেটে গেছে। প্রায় 4 মাসেও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কূটনৈতিক পাসপোর্ট দেওয়া যায়নি। এই একটি তথ্যই বলে দিচ্ছে যে এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, উদ্দেশ্য আছে। আর এর দায় কতটা বহুমাত্রিক। বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদের বাইরে সারা দিন নানা রকম বক্তৃতা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেশে মানুষ মরছে, দেশে মানুষ হত্যা, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ দেদারছে বাড়ছে, মসজিদের ভেতর গুলি হচ্ছে, কিন্তু তার নিজের মন্ত্রণালয় যে কতটা কার্যকারিতাহীন। এই যে পাসপোর্ট না দেওয়া, যদি পাসপোর্ট না দিয়ে থাকে জাহিদুরকে, সেটাও তো একটা প্রমাণ, তাই না? একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাকে কূটনৈতিক পাসপোর্ট সরবরাহ না করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের চরম অবহেলার প্রমাণ। এর পাশাপাশি নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনও সমানভাবে দায়ী। ডাক্তার জাহিদুরের সফরের বিষয়ে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষকে আগাম অবহিত না করা, প্রোটোকল মেনে যোগাযোগ না করা, এটি একটি মৌলিক কূটনৈতিক ব্যর্থতা। তারেক রহমানের সরকারের উচিত হবে এই হাই কমিশনারের দায়িত্ব পালনের বিষয়ে গুরুতর প্রশ্ন তোলা, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। তবে আসুন এবার সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি আমরা। ডক্টর জাহিদুর রহমান আসলে কে? টকশো দর্শকরা জানেন যে তিনি ইনিয়ে বিনিয়ে, মুখ খিচিয়ে এবং চুল নাড়িয়ে বিকৃত কায়দায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করা ছাড়া আর কিছু হিসাবে পরিচিত ছিলেন না কারো কাছে। তিনি আসলে সেই ব্যক্তি যিনি বছরের পর বছর ধরে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী বক্তব্য প্রচার করেছেন। জুলাই সন্ত্রাসীদের তথাকথিত গণ অভ্যুত্থানের সময় তিনি অবৈধ ইউনূস সরকারের ঘনিষ্ঠ ছিলেন। পিএসসির কোন একটি পদেও তাকে বসানো হয়েছিল এবং ইউনূস পরবর্তীকালে এই ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমান সরকারের উপদেষ্টার
পথ বাগিয়ে নিয়েছেন তিনি। ভারত তার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল উস্কানিমূলক এবং ভারত বিরোধী বক্তব্যের অভিযোগে। এই মানুষটি ভালো করেই জানতেন যে তার নাম ভারতের নিরাপত্তা তালিকায় রয়েছে বা থাকতে পারে। এটা জেনেও তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া হাই কমিশনের সঙ্গে সমন্বয় ছাড়া দিল্লি বিমানবন্দরে নেমেছেন। এরপর ইমিগ্রেশনের রুটিন প্রশ্নের মুখোমুখি হয়েই ক্ষিপ্ত হয়েছেন এবং দেশে ফিরে এসেছেন। আমি যাব না ভারতে। কত বড় বিপ্লব বলুন। ডাক্তার জাহেদুরের দিল্লিগিরি নাটকটা পুরো পর্যবেক্ষণ করলে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে মানে সুস্থ মস্তিষ্কের মাথায় আসবে সেটা হলো, এটা কি সত্যি অজ্ঞতা নাকি অপ্রস্তুতির ফল, নাকি এটা একটা পরিকল্পিত রাজনৈতিক নাটক? কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে যাওয়া, হাই কমিশনকে না জানানো, ইমিগ্রেশনের সামান্য প্রশ্নে ফুঁসে ওঠা, তারপর দেশে ফিরে এসে ভারত অসম্মান করেছে এই বয়ান ছড়িয়ে দেওয়া, এই পুরো প্যাটার্নটা অনেক বেশি পরিকল্পিত লাগে। উদ্দেশ্য একটাই, তার লক্ষ লক্ষ ভারত বিরোধী অনুসারীকে নতুন উত্তেজনার উপকরণ দেওয়া। যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই উপকরণ লুফে নেবে স্বাভাবিকভাবেই। হেফাজত সহ উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো এটাকে নতুন সমাবেশের ইস্যু বানাবে। সবাই একসুরে বলবে ভারত আমাদের মন্ত্রীকে অপমান করেছে, অথচ সত্য হলো ভারত তাকে ঢুকতে দিয়েছে, তিনি নিজেই ঢোকেননি। এই যে রাজনীতি, এই রাজনীতির বিষবাষ্পটা কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য খুব বেশি বিশ্লেষণের দরকার নেই, বেশি দূরে যাওয়ারও দরকার নেই। 160 কোটি মানুষের দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে দীনেশ ত্রিবেদীর মতো একজন বাংলাভাষী অভিজ্ঞ রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠিয়েছে ভারত। কিন্তু তিনি বাংলাদেশে আসতে না আসতেই বাংলাদেশের জামায়াত, বিএনপি, এনসিপি মিলে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি নাকি বাংলাদেশকে ভারতের অংশ বানাতে চান। বাংলাদেশের ভেতরকার ভারত বিরোধী পরিস্থিতি যখন এরকম তুঙ্গে, তখন এই ধরনের পরিকল্পিত বা অপরিকল্পিত নাটক দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাসের দেয়াল তো আরো উঁচু করে তুলবে, তাই না? সন্দেহ আছে আপনার? আমার নেই। ইতিমধ্যেই জাহিদ তার নিজস্ব ভারত বিরোধী সাঙ্গপাঙ্গদের কাছে প্রশংসায় ভাসছেন। জামায়াত, বিএনপি, এনসিপি, হেফাজত সকলেই ভারতের বিরুদ্ধে বেশ উগরে দিয়ে এই জাহিদকে মাথায় তুলে নাচবে, এটা তো সত্য। কিন্তু মূল ঘটনা হলো জাহিদ নিজের মুখেই নিজে কালি মেখে দিল্লি থেকে নিজেই ফিরে এসেছেন। আমি জানি না প্লেনে আসতে আসতে তিনি তার এই বাবরি চুল ছিঁড়ছিলেন কিনা, এটা কেউ বলবে না। কিন্তু তাতে কি সত্য বদলাবে? সত্য বদলাবে না। এই দিল্লিগিরি নাটক আরো হবে বিএনপির আমলে, আমরা বুঝতে পারি। দেখা যাক এই নাটকের পরবর্তী দৃশ্য কি হয়। ভালো থাকুন ততক্ষণ।